লেখিকা প্রতীতি চৌধুরীর নতুন বছরের ডাক বাক্স। আমি জানতাম ওই চার চোখা যা সেলফিশ কোনো দিনই দেবে না, সেই জন্যই তোকে বলেছিলাম দেবুদার পুরনো প্লেটগুলো থেকে এলটি মেরে চালিয়ে দেব। মোবাইলটা হাতে শক্ত করে ধরে অমৃতা ভারী মেজাজে বলল, শালা নাম নিস না মালটার। জানিস কাল রাতে ইনিয়ে বিনিয়ে কি সব মেসেজ করেছে, মাথাটা ধরিয়ে দিল পুরো। মানছি ভালো পজিশনে আছে, ভালো স্যালারি পাচ্ছে, তাই বলে যাকে ইচ্ছে ট্রাই মারলেই হয় নাকি? মাই গড ওমু, দেবুদাও তোকে শেষ অবধি? আমি তো ভাবতেই পারছি না। সুষমার গলা শুনে বুঝতে পারছিল অমৃতা ও কতটা অবাক হয়েছে। অবশ্য অবাক হওয়ারই তো কথা, এই তো 4 মাস আগে রিউনিয়নে এসে ও কত ভালো ভালো কথা বলছিল দেবাশিস। কি করে জানবে ওরা কার মনে কি আছে? একটা দীর্ঘশ্বাস ফেলে অমৃতা বলল, ছাড় ওই মালটার কথা। সুপর্ণ কি বলল বলতো? জাস্ট একবেলার তো ব্যাপার ছিল, বিকেলে নিয়ে এলে পরের দিন সকালেই তো ফেরত দিয়ে দিতাম। কি আর বলবে, শালা সুযোগ পেয়ে 4টি জ্ঞান দিয়ে দিল। বলছে পরিশ্রম করে অ্যাচিভ করতে হয়, আলসেমি করে হয় না, ব্লা ব্লা। দূর, ওই চার চোখার কাছে চাইতে পাঠিয়ে তুই আমার প্রেস্টিজ পুরো গ্যামাক্সিন করে দিলি। অমৃতা এবার একটু বিদ্রুপের ছলেই বলল, কেন রে, তুই তো বলতিস সুবর্ণ ছেলেটা খুব ভালো, কত ভদ্র শান্ত, ওর মতো নাকি ছেলে হয় না। মাঝে তো ওকেই কার্ডম্যান ভাবতে শুরু করেছিলি। বাদ দে, শোন, সব ছেলেরাই না একরকম স্বার্থ ছাড়া হেল্প করতে আসে না। তুই একদিন ওই সুপর্ণর সাথে ডেটে চলে যা, দেখবি তখন প্রজেক্টের খাতা, ওয়ার্কশপের খাতাও এমনি ধরিয়ে দিচ্ছে। অমৃতার কথাটা যথেষ্টই গায়ে লাগলো সুষমার। এক তো ওকে দিয়ে চাইতে পাঠিয়ে ট্রেড টপারের কাছে প্রেস্টিজ পাংচার, তারপরে আবার ওকেই বিদ্রুপ করছে। মিষ্টি মিষ্টি স্বরে এবার সুষমাও বলল, আমাকে তো তাও ডেটে গেলে দেবে। তুই তো হেসে দুটো কথা বললি যে কেউ তোর জন্য এক্সামের খাতাও খুলে দেখিয়ে দেবে। আরে স্যাররাও তো তোকে ঢেলে নম্বর দেয়। কলেজে কজন আর বাকি আছে বলতো তোকে প্রপোজ করতে? অমৃতা বিরক্তির স্বরে ফোনের ওপাশে থাকা সুষমাকে এক নাগাড়ে বলতে লাগলো, শোন, প্রেমটা না সওদার জিনিস নয়। ওরকম বিনিময়ের চেয়ে ভালো ফেল করে বাবা মায়ের অপমান সহ্য করে নেব। আর হ্যাঁ, এজন্যই আমি ঠিক করেছি আজ ফোনটা অফই রাখবো। তোর যদি আর্জেন্সি থাকে বাবাকে ফোন করে নিস। ভালো লাগে না প্রতি বছর সব হ্যাংলার মতো লাইনে দাঁড়িয়ে যাবে। নতুন বছর মানেই নতুনভাবে একবার ট্রাই মারতে হবে। বাই চান্স যদি ইয়েস করে ফেলি, যত সবই আর কি। অমৃতার রাগে এক মগ জল ঢেলে দিয়ে সরস স্বরে সুষমা বলল, বুঝলাম বুঝলাম, বল যে তুই তার জন্য অপেক্ষা করবি, আর তাতে কেউ ডিস্টার্ব করুক সেটা চাস না, তাই তো? অমৃতা কিছুই জানে না এরকম একটা ভাব করে বলল, মানে কার জন্য অপেক্ষা? বাব্বা, সেটাও কি বলে দিতে হবে? তোর কার্ডম্যান 3 বছর ধরে যে নতুন বছরে তোর ডাক বাক্সে। ধুর, কি সব বলছিস? তোকে তো কতবার বলেছি ওসব নিয়ে আমি একদমই সিরিয়াস নই। আজকালের যা সব ছেলে প্রপোজের মেসেজও 10 জনকে ফরওয়ার্ড করে, হয়তো কেউ একটা হ্যাঁ করে দেবে ভেবে সারা রাত নেট অন করে বসে থাকে। সকাল থেকে ফোনটা এই নিউ ইয়ারে চক্করেই হ্যাং হয়ে গেল। সুষমা এবারেও অমৃতার রাগকে তোয়াক্কা না করে ফোনে গান গাইতে শুরু করলো। তারে আমি চোখে দেখিনি, তার অনেক কবিতা পড়েছি, কাব্য পড়ে আমি তারে অল্প অল্প ভালোবেসেছি। অমৃতা বিরক্ত হয়ে কলটা ডিসকানেক্ট করে ফোনটা সুইচ অফ করে দিল। সকাল থেকে ওর মুডটা অফ। একে তো সকাল সকাল এতগুলো নিউ ইয়ারের মেসেজ ঢুকেছে, ফোনটা হ্যাং হয়ে গেছে। তারপরে দেবুদার মেসেজগুলো পড়ে ওর মাথাটা ঘুরছে। ন্যাকামির একটা শেষ থাকা উচিত। কলেজে পড়ার সময় দেবুদা যে পিঙ্কিদির সাথে ডিনার ডেটে যেত, সেটা তো কতবারও নিজের চোখেই দেখেছে। কলেজ কমপ্লিট হতে যেই না পিঙ্কিদি ওকে ল্যাং মেরে অন্য কারোর সাথে এনগেজ হয়ে গেছে, অমনি বলে কিনা কলেজের প্রথম দিন থেকে অমৃতাকে ভালো লাগে। তারপরে আবার সুষমার বেয়াদবি। এরকম বন্ধু হলে শত্রুর আর অভাব নেই। মনে মনে দেবাশিসের উদ্দেশ্যে কয়েকটা খিস্তি দিয়ে বারান্দায় এসে বসলো। অমৃতাদের দোতলার দক্ষিণ দিকের বারান্দায় নতুন বছরের সূর্য উঁকি মারতে শুরু করেছে। গত কয়েকদিনের মেঘ শীতল আবহাওয়ার পরে আজকে নরম রোদটা বেশ প্রাণবন্ত। মন প্রাণে যেন সত্যি একটা নতুন উদ্যম নিয়ে আসে। ওদের গেটে ডাকবাক্সটার দিকে তাকিয়েই মনে মনে ভাবল অমৃতা, সত্যি কি ও আজও অপেক্ষা করে সেই অদেখা ছেলেটার জন্য? অমৃতা তখন সবে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে।
ভালো করে সবার সাথে পরিচয় পর্ব সারা হবার আগেই ফার্স্ট সেমিস্টার কমপ্লিট। এর মধ্যে গোটা 50 প্রেমের প্রপোজালও ওর কাছে এসে রিজেক্ট হয়েছে। গার্লস স্কুলে পড়ার সুবাদে ছেলেরা যে দুদিন কথা বলেই 3 দিনের দিনে দুম করে প্রেমে পড়তে পারে সে ধারণা অমৃতার ছিল না। তাই সিনিয়র ব্যাচমেট সবার সাথে ভালো করে কথা বলতো। আর ওর এই বেশি ভালো করে কথা বলা মিশুকে স্বভাবটার জন্যই বেশি বিপদে পড়েছে অমৃতা। সুন্দরী যে ওকে ওর বান্ধবীরা বা আত্মীয়রাও বলতো সে জ্ঞানটা ছিল অমৃতার। তবে সুন্দরী বলে যে কোনো ছেলের সাথে বন্ধুত্ব করতে পারবে না এরকম সাবধানবাণী ওর বাড়ির লোকও দেয়নি। কিন্তু ঘরের সামনের ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েও যদি রোজ একটা করে প্রেমের প্রপোজাল আসে তো কতটা আর সহ্য করা যায়। দেখতে দেখতে কিভাবে যে 4টে বছর পেরিয়ে গেল এই তো এখনো সেদিনের কথা মনে হয়। পরিচয় পর্ব চলছে তখন ওদের কলেজে। শ্যামসুন্দর বলে একটা পাতলা করে ছেলে হঠাৎ ওর ফোন নম্বর চেয়ে বসলো। অমৃতাও বোকার মতো কিছু না ভেবে গড়গড় করে ফোন নম্বরটা দিয়ে ফেলেছিল। সুষমা অবশ্য পরে বলেছিল, তোর কি কোনো আক্কেল জ্ঞান নেই? এভাবে কি কেউ নিজের ফোন নম্বর দেয়? অমৃতাও অবুঝের মতো বলেছিল, কেন, কি হবে? অবশ্য কি হবে সেটা অমৃতা বুঝেছিল দিন 2 পরেই, যখন শ্যামসুন্দর দা বলে বসেছিল, ওমু জানিস তোকে আমার খুব ভালো লাগে, আই লাভ ইউ, তুই আমার জীবনে থাকলে আমি অনেক কিছু করতে পারবো। অনেক কিছু করার সুযোগ যদিও অমৃতা দেয়নি, সোজাসুজি বলেছিল, আমি তো তোমাকে দাদা বলি, দাদা ভেবেই নম্বরটা দিয়েছিলাম। তবে সেটাই ছিল শুরু। সামনে থেকেও কম প্রপোজাল আসেনি ওর। নিজের ব্যাচেরই বিপ্লব, শুভ্র, পঙ্কজ অনেকেই ঘুরিয়ে ফিরিয়ে বলেছে সেই একই কথা, অমৃতাকে নাকি ভালো লাগে। তা ভালো লাগে তো ভালো কথা, বন্ধুর মতো কি ভালো লাগতে পারে না? অমৃতা নিজেও বুঝতে পারে না গার্লফ্রেন্ডই হতে হবে কেন। আর আজ তো অমৃতার বেশ অবাকও লাগে, যেই পঙ্কজ কিনা ওকে বলেছিল পৃথিবীতে ওকে ছাড়া আর কাউকে জীবনসঙ্গিনী বলে ভাবতে পারবে না, সেই দিব্যি নূপুরের সাথে কলেজ ক্যাম্পাসে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। আর সন্দীপন, ওর তো তুলনাই নেই। অমৃতাকে মেসেজে তো হুমকিও দিয়েছিল, ওকে আই লাভ ইউ না বললে হাতের শিরা কেটে ফেলবে। হাত কেটে কয়েক ফোঁটা রক্তের ছবিও পাঠিয়েছিল। ভয়ে পেয়ে আরো বেশি করে ব্লক করে রেখেছিল সন্দীপনকে। এই তো অমৃতা কয়েকদিন আগেই শুনলো ফার্স্ট ইয়ারের একটা মেয়ের সাথে সে নাকি ফাঁকা ক্লাসে চুমুটুমু করতে গিয়ে ধরা পড়ে কেস খেয়েছে। হ্যাঁ, এটাও সেই সময়েরই কথা। অমৃতার বাবা সৌমিক বাবু নিউ ইয়ারের দিন ওদের বাড়ির ডাকবাক্স থেকে একটা কার্ড বার করে এনে ওর হাতে দিয়ে বলেছিলেন, দেখ দেখি কি আছে এটাতে, মনে হয় এখানেরই কেউ লেটার বক্সে ফেলে দিয়ে গেছে, পোস্টাল স্ট্যাম্পও তো নেই, শুধু তোর নাম লেখা আছে। সৌমিক বাবুদের বাড়িটা ছিল ওই অঞ্চলের বেশ পুরনো। সেই সূত্রে ওনাদের বাড়ি প্রহেলিকা সবাই চিনত। সরকারি দপ্তরে কাজ করার সুবাদে মান্যগণ্য ব্যক্তিবর্গের তালিকাতে বেশ উপরের দিকে ওনার নামও ছিল। অমৃতা কার্ডটা হাতে নিয়ে দেখেছিল গোল্ডেন গিল্টার্সে লেখা আছে, আমার মন মন্দিরে চিরশাশ্বত, মৃত্যুহীনা নারীকে। লেখাটা দেখে গলাটা শুকিয়ে গেছিল অমৃতার। বাবার সামনে এরকম খামো যে ওকে ধরতে হতে পারে সেটা ভেবেই ও লজ্জাতে লাল হয়ে যাচ্ছিল। মনে মনে গাল দিচ্ছিল কলেজের শ্যামসুন্দর দা, পঙ্কজ, সন্দীপন, রাজেশ দাকে। সৌমিক বাবুকে দেখে অবশ্য উপর থেকে যতটা গম্ভীর মনে হতো উনি ছিলেন ততটাই রসিক মানুষ। হাসতে হাসতে বলেছিলেন, ছেলেটা মনে হচ্ছে তোদের কলেজের হবে না, এসব দুর্লভ রত্ন মেশিনের সাথে সংসার পাততে পারবে না। এরকম প্রতিভা একমাত্র অনন্তনাথ মেমোরিয়ালেই থাকতে পারে। একটা ঢোক গিলে অমৃতা বলেছিল, আমি সত্যি কিছু জানি না বাবা, তুমি এটা বাড়িতে কেন নিয়ে এলে? সৌমিক বাবু চোখ কপালে তুলে বলেছিলেন, আমি বাড়িতে নিয়ে এলাম মানে? সেই তো এত কষ্ট করে বাড়ি এসে নতুন বছরের উপহার দিয়ে গেছে। এদিকে বাপ মেয়ের কথা শুনতে পেয়ে রান্নাঘর থেকে অমৃতার মা দেবলীনা দেবী বলে উঠেছিলেন, কে কি নতুন বছরের উপহার দিয়ে গেছে গো? গলাটা ঝেড়ে সৌমিকবাবু বলেছিলেন, এই যে কোঅপারেটিভ ব্যাংক থেকে নতুন বছরের ক্যালেন্ডার দিয়ে গেছে। বাবার কথা শুনে অমৃতাও আর থাকতে পারেনি, ফিক ফিক করে হেসে ফেলেছিল। সৌমিকবাবু মেয়ের মাথাতে হাত রেখে বলেছিলেন, আমার তোর উপরে ভরসা আছে মা, তুই যে আমাদের মাথা নুইয়ে দেওয়ার মতো কিছু কাজ করবি না সেটা আমি জানি। আর নতুন বছরের শুভেচ্ছাপত্র পাঠানো তো কোনো ক্রাইম নয়। বাবার প্রশ্রয়ে অমৃতা সাহস পেয়েছিল খামটা খোলার। খামটা খুলে অবশ্য আরোই অবাক হয়ে গেছিল। পেপার কাটিং করে বানানো একটা কার্ড।
রঙিন কাগজের প্রজাপতিরা যেন কার্ড খুলতেই উড়ে বেড়াচ্ছে। কার্ডের চারপাশে পুঁথি সাজানো, মাঝে ফ্লুরোসেন্ট ইয়েলো পেপারে লেখা ছোট্ট একটা কবিতা। প্রেম নয়, পাঠালাম একগুচ্ছ রঙিন প্রজাপতি। বছর জুড়ে যারা হবে অসময়ের সাথী, লাল গোলাপের শুভেচ্ছা নয়, হলুদের ছোঁয়াতেই হোক নতুন বছর মঙ্গলময়। ভালোবাসার অধিকারে বাধা পড়ার শর্ত দেব না আমি। তোমার মনের আকাশে এক টুকরো রোদ্দুরই অনেক বেশি দামি। কয়েকটা লাইনেই একটা স্নিগ্ধ আবেশ কেমনই যেন আচ্ছন্ন করে দিয়েছিল অমৃতাকে। কার্ডটা ফেলে দিতে পারেনি, বরং যত্ন করে তুলে রেখেছিল বই খাতার টেবিলে। ভেবেছিল কিছুদিন পরে ঠিক সামনে আসবে কার্ডের প্রেরক, কিন্তু সেটা আর হয়নি। প্রপোজাল তো তারপরে অনেক এসেছিল, কিন্তু কার্ডের প্রেরক সামনে আসেনি। অমৃতা দাদা অমিত কার্ডটা দেখে বলেছিল, এ কি রে, ইন্টারনেট সোশ্যাল মিডিয়ার যুগে গ্রিটিংস কার্ড, তাও আবার হাতে তৈরি। অমৃতার চেয়ে ওর দাদা মাত্র 3 বছরেরই বড়। তখন অনন্তনাথ মেমোরিয়াল থেকে জিওগ্রাফি অনার্স পাশ করে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল অমিত। অমৃতা বেশ কাঁধ ঝাঁকিয়ে বলেছিল, কাকে দিয়েছে দেখতে হবে তো। আরে আমার গুরুত্ব সবাই বোঝে, শুধু তুই মানিস না। ভাবতে পারছিস কার্ডটা তৈরি করতে ছেলেটা কত খেটেছে? অমিত কার্ডটা উল্টে পাল্টে দেখে খ্যাক খ্যাক করে হেসে বলেছিল, এরকম কার্ডগুলো তো মেলাতেও পাওয়া যাচ্ছিল। ছেলেটার মালকড়ি ভালোই আছে মনে হচ্ছে, দেখ আরো কতজনের লেটার বক্সে ফেলে এসেছে। অমৃতা খুব রেগে গিয়ে বলেছিল, হ্যাঁ তোর বুদ্ধিতে এরকমই মনে হবে, একই মেসেজ 100 জনকে ফরওয়ার্ড করা পাবলিক তো তুই। অমিত ওর বোনের কান টানার চেষ্টা করেছিল ঠিকই, তবে তার আগেই ও লাফিয়ে নাগালের বাইরে চলে গেছিল। অমিত বরাবরই নামের দাদা, অমৃতার উপর দাদাগিরি ফলাবার সুযোগটা ও কোনোদিনই পায়নি। কলেজের মধ্যে একমাত্র সুষমাকেই অমৃতা কার্ডটা দেখিয়েছিল। সুষমা ওর গোয়েন্দাগিরি চালিয়ে কলেজে 2-4টে ছেলের নাম অমৃতার সামনে রেখেছিল। অবশ্য তাতেও কিছু লাভ হয়নি, প্রমাণের অভাবেই কেসটা চাপা পড়ে গেছিল 1 বছরের জন্য। অমৃতাও কোনো খেই না পেয়ে ধরে নিয়েছিল ওর দাদার কথাটাই হয়তো সত্যি, জাস্ট মজা করতেই কেউ এরকমটা করেছে। ভুলটা ভেঙেছিল ঠিক 1 বছর পরে। ডোরবেল শুনে দরজা খুলে অমৃতা কাউকে দেখতে পায়নি, তবে ওদের লেটার বক্সে যে একটা খাম ভরা আছে সেটা বুঝতে পেরেছিল। এবার নিজে লেটার বক্সটা খুলেছিল অমৃতা, আর তারপরে পেয়েছিল আরেকটা বাঁশের ছিলকা দিয়ে তৈরি করা কার্ড, সঙ্গে ছোট্ট কবিতা। আমি তোমার হৃদের মাঝে, আমি আছি সকাল সাজে, বছর শুরু বছর শেষে, 2 নয়নের নির্নিমেষে, বৃথা তুমি খোঁজো আমায়, আমি তোমার সকল পাওয়ায়, দেব ধরা ঠিক সময়ে, হারতে আমি জানি না মেয়ে। অমৃতা নিশ্চিত হয়ে গেছিল এই ছেলেটার মধ্যে ওর ওই 2 দিন কথা বলে 3 দিনে প্রপোজ করা ছেলেদের যে কিছু অবশ্যই আলাদা আছে, না হলে এত দিনের মধ্যে ঠিক নিজের পরিচয় দিত। আর শুধু ট্রাই মার্ডার হলে পাক্কা 1 বছর পরে আবার কার্ড দিতে আসতো না। প্রতি বছরই তো অমৃতার ফেসবুক হোয়াটসঅ্যাপ ভরে যায় নতুন বছরের শুভেচ্ছা বার্তাতে। কেউ পাঠায় লাল গোলাপের ছবি, কেউ আবার ফরওয়ার্ড করা ছবি, কিন্তু এরকম হাতে তৈরি করা কার্ড, তাতে মিষ্টি আবেশ ভরা কবিতা। মাত্র 1 বছরেই অমৃতা মনের অজান্তেই মনে জায়গা করে নিয়েছিল ছেলেটা। মাঝে মাঝে অমৃতারও মনে হতো যারা ওকে প্রপোজ করে রিজেক্টেড হয়েছে তাদেরই কেউ এভাবে চেষ্টা করছে, কিন্তু যখনই অমৃতা ও রিজেক্টেড লাভারদের অন্য কোনো মেয়ের হাত ধরে চলতে দেখত, তখনই ভাবতো এরা কেউ হতেই পারে না। ধৈর্য বলেও তো একটা শব্দ আছে, আর এদের মধ্যে ধৈর্য বস্তুটা একেবারেই নেই। সুষমা একবার বলেছিল ওদের ক্লাসে টপার সুপর্ণ হতে পারে ওই কার্ডম্যান। ছেলেটা ভালো ড্রয়িং করে, তাছাড়া শান্ত ভদ্র। কদিন সুষমার কথা মতো সুপর্ণাকে ফলো করেছিল অমৃতা, কিন্তু কোথায় কি, মোটা চশমার আড়ালে থাকা সুপর্ণ ছেলেটার বই আর পড়া ছাড়া দ্বিতীয় কিছুই খুঁজে পায়নি ওরা। এমনকি বেশ কদিন সুপর্ণের পিছু করতে একদিন তো গলা ঝেড়েই সুপর্ণ জিজ্ঞেস করেছিল, কিছু বলবি, কদিন ধরে ফলো করছিস? কোনোভাবে সুষমাই ম্যানেজ করেছিল সেইবার, না হলে অমৃতার মতো কলেজের সেরা সুন্দরী মিস কলেজ গার্লকে যে সবার সামনে কি পরিস্থিতিতে পড়তে হতো ভেবেই ওর হাত পা এখনো ঠান্ডা হয়ে যায়। তারপরে অবশ্য রাগটাও গিয়ে পড়েছিল সুষমার উপরে,
ধমক দিয়ে বলেছিল অমৃতা, ভাগ্যিস তোর ওই মোটা মাথাতে গোয়েন্দা পদে যোগ দিসনি, না হলে দেখতিস ডাকাতির তদন্ত করতে গিয়ে নিজের ঘরে ডাকাতি হয়ে যেত। মুখটা ভারী করে সুষমাকে হজম করতে হয়েছিল সব। নিজের মনেই নিজেকে বকুনি দিয়েছিল সুষমা। কি করে যে চার চোখার মতো নিরস একটা ছেলেকে ওরকম রোম্যান্টিক কার্ডম্যান ভেবেছিল, শুধু সুপর্ণের সামনাসামনি প্রশ্ন করার জন্যই নয়, বাবার কথাটা মনে করেই আরো বেশি পিছিয়ে গেছিল অমৃতা। মেশিনের সাথে সংসার পাতা কোনো ছেলের কাজ যে এটা হতে পারে না, সেটা নিজেও উপলব্ধি করেছিল। তাছাড়া ভেবেছিল সত্যি যদি কার্ডম্যানের খোঁজও কখনো পেয়েও যায়, তাহলেই বা কি করবে। অমৃতার বাবা শ্রমিক বাবু ওকে যেভাবে বিশ্বাস করে, তারপরেও যদি সে বিশ্বাসের দামও না দেয়, তাহলে হয়তো কোনো মেয়েকে তার বাবা আর বিশ্বাস করে বাড়ির লেটার বক্সে আসা তার নামের চিঠিটা হাসতে হাসতে দিতে পারবে না। অমৃতার আজও মনে আছে ওদের কলেজের শ্যামসুন্দরদা কি করেছিল। তারপরেও শ্রমিক বাবুর ওনার মেয়ের প্রতি বিশ্বাস অটুটই ছিল। শ্যামসুন্দরদা যখন অমৃতাকে প্রপোজ করার পরেও তেমন রেসপন্স পায়নি, তখন একটা সময় ওর বাবাকেই হাতে করতে শুরু করেছিল। শ্রমিক বাবু ছুটির দিনে বাজারে গেছিলেন, তার সবজির ব্যাগ ঘর অবধি নাকি পৌঁছতে চলে এসেছিল। পাতলা করে ছেলেটা, পরে বলেছিল ও তো শ্রমিক বাবুর ছেলের মতোই, ওনার মেয়ের কলেজেই পড়ে, অমৃতার ঘনিষ্ঠ বন্ধু। শ্যামসুন্দর নাম বললে অমৃতা চিনতে পারবে। সব শুনে তো সেইবার অমৃতার হাসতে হাসতে পেটই ফেটে যাচ্ছিল। শ্রমিক বাবুও কিছু মনে করেননি, মেয়ের হাসিতে সায় দিয়ে উনিও খুব করে হেসেছিলেন। দেবলীনা দেবী বরং বাপ মেয়েকে ধমক দিয়ে বলেছিলেন, মেয়েকে আরো প্রশ্রয় দাও, কি দরকার ও সব ছেলেদের সাথে কথা বলার। শ্রমিক বাবু হাসতে হাসতে অমৃতাকে বলেছিলেন, তুই এক কাজ করবি, তোর মাকে দিয়ে মুখটা বাঁধা করিয়ে কলেজ যাবি, আর উপরে তোর মাকে দিয়ে লিখিয়ে নিবি, ডোন্ট ওপেন আনটিল মাই মাদার ওয়ান্টস। দেবলীনা দেবী বিরক্ত হয়ে চলে গেছিলেন ওদের বাবা মেয়ের কাছের থেকে। আরেকবার তো ওদেরই ক্লাসের শুভ্র কোথা থেকে শ্রমিক বাবুর নম্বর জোগাড় করে বলতে শুরু করেছিল, আপনি আপনার মেয়েকে সামলান, আমার চোখের সামনে ও অন্য কারো হাত ধরলে হয় আমি সুইসাইড করব, না হলে আপনার মেয়েকে খুন হতে হবে। এই ধরনের কথাতে যে কোনো বাবারই হার্টফেল হয়ে যাওয়ার কথা, কিন্তু শ্রমিকবাবুর কিছুই হয়নি। উনি শান্ত স্বরে বলেছিলেন, আমার মেয়ে যদি অন্য কারো হাত ধরছে, তাহলে তো বাবা তুমি বেঁচে গেছো, তোমার হাত ধরলে শিওর সুইসাইডই করতে হতো তোমাকে। শুভ্র ঘাবড়ে গিয়ে বলেছিল, মানে এসব কি বলছেন আঙ্কেল? শ্রমিকবাবু হেসে বলেছিলেন, আমার মেয়ে তো, তাই তোমার থেকে বেশি চিনি, কারো হাত ধরলে তো আমিও নিশ্চিন্ত হতাম। পরে শুভ্রই নাকি সুষমা রিমা ওদের কাছে বলেছিল, শালা বাপ যে এরকমও হয় বাপের জন্মে দেখিনি। ভাবলাম অমৃতার বেশি ওরাটা বের করবে, তা না, উনি আমারই ডানা ছাড়তে চলে এলেন। আজ এসব পুরনো কথাগুলো অমৃতার মনে পড়লেও গর্বে ওর বাবার জন্য চোখ দুটো চিকচিক করে। আর এসব কারণেই অমৃতা মনে মনে ঠিক করেছে, কার্ডম্যানের প্রতি ওর যেই অনুভূতি থাক, ও কোনো দিনই সেটা সামনে নিয়ে আসবে না। শ্রমিক বাবুর ইচ্ছের মর্যাদা না দিয়ে ও এক পাও চলবে না। এই অমু, দেখ তো কফিটা টেস্ট করে, তোর মা আর দাদা শুধুই আমাকে বলবে আমি কিছু পারি না, তুই খেয়ে বল তো। শ্রমিক বাবুর হাত থেকে গরম কফির মগটা নিয়ে চুমুক দিতেই গলাটা ঝেড়ে উনি জিজ্ঞেস করলেন, তা তোর সেই কাব্যপ্রেমী দাদা এবারেও কি কার্ড দিয়ে গেছে? অন্যমনস্ক হয়ে অমৃতা জিজ্ঞাসা করলো, দাদা মানে? দাদা কি করে হলো? শ্রমিকবাবু চোখের পাতা দুটো বড় বড় করে ভ্রু দুটো কুঁচকে বিজ্ঞ বিজ্ঞ ভাব করে বললেন, হ্যাঁ হ্যাঁ সেই তো, বুঝলাম। যতক্ষণে অমৃতার মাথাতে পুরো ব্যাপারটা ঢুকলো, ততক্ষণে শ্রমিকবাবু চলে গেছেন। প্রথম দিন থেকেই অমৃতার মাথার মধ্যে একটা খটকা লেগে আছে, ছেলেটা কে? শ্রমিকবাবুর এইভাবে কথা বলার পরে ওর আরো বেশি করে মনে হতে লাগলো, ছেলেটা কি সত্যি তবে সিনিয়র কোনো দাদা ছিল? শ্যামসুন্দর দা, রাজেশ দা বা উত্তম দাও তো হতে পারে। উত্তম দা তো ওর দাদার বন্ধু ছিল, অনন্তনাথ মেমোরিয়াল কলেজের স্টুডেন্ট, সাহিত্য নিয়ে পড়াশোনা করেছে। অমৃতা যখন ছোট ছিল, ক্লাস 7 কি 8-এ পড়তো, তখন থেকে ওদের বাড়িতে আসতো। তখন ফ্রক পরে সারা বাড়ি ছুটে বেড়াতো অমৃতা। উত্তমদা মুচকি মুচকি হাসতো, প্রেম ভালোবাসার ব্যাপারে তো কিছু বুঝতো না। পরে কলেজে অ্যাডমিশন নেওয়ার পরে যখন অমৃতার জন্য শ্রমিকবাবু মোবাইল কিনে দেয়, তখন একদিন ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় উত্তমদা। তারপরে ছেলেদের স্বভাব অনুসারে কিছুদিন কথা বলার পরেই জানায় সে নাকি অমৃতাকে অনেক বছর আগের থেকেই ভালোবাসে। অমৃতা ওই একই সংলাপ শুনে রেগে গিয়ে আর কোনো কথা বলেনি। অনেকক্ষণ বারান্দায় বসে প্রহেলিকার বড় গ্রিলে বসানো
ডাক বাক্সটার দিকেই একভাবে তাকিয়েছিল অমৃতা। আজকাল চিঠিপত্র আসে না বলে তেমন আর চেক করেন না শ্রমিকবাবু। দেবলীনা দেবীও বারবার বলেন, কি জন্য আর ওটা ঝুলিয়ে রেখেছ? শ্রমিকবাবু হাসতে হাসতে উত্তর দেন, পুরনো হয়ে গেলেই বুঝি সব ফেলে দিতে হয়? তাহলে তো এবারই সবচেয়ে পুরনো আমিই আছি। দেবলীনা দেবী চুপ করে যান। শ্রমিকবাবুর সাথে তর্কে যে আজ অবধি অমিত বা অমৃতাও পারেনি সেটা জানেন ওদের মা দেবলীনাও। হঠাৎই অমৃতার চোখে পড়ল একটা বছর 10-এর বাচ্চা ছেলে এসে কিছু একটা ভরে দিল লেটার বক্সে। খেয়াল হলো আজ তো সত্যি 1 জানুয়ারি, মানে কার্ডম্যানের আসার দিন। উপর থেকে অমৃতা চেঁচিয়ে বলল ছেলেটাকে, এই ছেলেটা, এই দাঁড়া, আমি আসছি, এখনই আসছি। ততক্ষণে অমৃতার মাও ঘর থেকে বেরিয়ে হাঁক দিতে শুরু করেছে। কি হলো রে অমু, কার সাথে কথা বলছিস? অমৃতা আর এক পাও না দাঁড়িয়ে ছুটতে ছুটতে নিচে গিয়ে দেখলো সেই ছেলেটা ভয়ে ভয়ে দাঁড়িয়ে কাঁপছে। বাচ্চা ছেলেটাকে দেখে অমৃতার মনে হলো এ কি করে হতে পারে সে। ছেলেটাকে হালকা বকুনি দিয়ে জিজ্ঞেস করলো, অমৃতা, তুই কি করছিলি এখানে? ছেলেটা ভয়ে কাঁপতে কাঁপতে উত্তর দিল, একটা দাদা আমাকে ক্যাডবেরি দিল, বলল তুই পড়তে জানিস? আমি বললাম হ্যাঁ জানি। আমাকে জিজ্ঞেস করলো তোমাদের বাড়িটাতে কি লেখা আছে। আমি পড়ে বললাম প্রহেলিকা। অমনি আমাকে একটা বড় খাম দিয়ে এই বাক্সটার দিকে দেখিয়ে বলল এটাতে ভরে দিতে। আমি তাই। অমৃতার সাথে সাথে উতলা হয়ে জিজ্ঞেস করলো, কোথায় সে দাদাটা? চল আমাকে দেখাবি। ছেলেটা ফাঁকা রাস্তার এদিক থেকে ওদিক কয়েকবার ঘাড় ঘুরিয়ে দেখে বলল, এই মাত্রই তো এখানে ছিল, আর নেই তো। নিজের নির্বুদ্ধিতার জন্য নিজেরই দেওয়ালে আজ মাথা ঠুকতে ইচ্ছে করছিল অমৃতার। কিন্তু ওই বা কি করে জানবে কার্ডম্যান ঠিক কখন আসবে? গত বছরের কার্ডটাও পাশে রাখলো অমৃতা। নীল কাগজের উপরে সাদা রঙে আঁকা একটা মেয়ে একগুচ্ছ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। তার পাশে প্রজাপতি উড়ে যাচ্ছে। লেখা ছিল, তোমার সাথে প্রথম দেখা। আজ থাক সেসব কথা। তোমাকে তো রোজই দেখি, কখনো সামনে কখনো স্বপনে। ভালোবাসার দাবি নেই, শুধু বলছি তুমি এই 3 বছরে আমার প্রতি মুহূর্তের অভ্যেস। দোলের আবির রাঙা উষ্ণতায় মোড়া অনুভূতির আবেশ। তোমার পরশে সিক্ত হয় গরমের দুপুর। তোমার সান্নিধ্যে ভরে বাতাসের সুর। বুনো ফুলের সুবাসে বৃষ্টি স্নাত নূপুর। তোমার ছন্দে হাসে শীতের এক মুঠো রোদ্দুর। ভালোবাসার দাবি তুললে যে সবটা হারিয়ে ফেলতে পারি মৃত্যুঞ্জয়ী। নিজেকে নয়, নিজের সৃষ্টিকে সমর্পণ করি তোমাতে। মিশে থেকো বছরের প্রতি সূর্যোদয়ে, প্রতি সূর্যাস্তে। অধিকারের দাবিতে না হোক, অভ্যেসকে আবদার করে নিতে একদিন যেন তোমার দুয়ারে আসব। এবছরেও কার্টাতে সেই একই রকম টানা হাতের বাংলা লেখা। সুষমা বলেছিল এটাই নাকি সবচেয়ে বড় সমস্যা। ওদের ইঞ্জিনিয়ারিং কলেজে তো কোথাও বাংলা লেখা নেই, থাকলে ঠিক ওর গোয়েন্দা বুদ্ধি দিয়ে ছেলেটাকে চিনে ফেলতো। অমৃতা অবশ্য সুষমার মাথাটা ধরে ঝাঁকিয়ে বলেছিল বাংলাতে লেখা দেখতে পেলেও নিজেও বুঝতে পারতো, তার জন্য গোয়েন্দার প্রয়োজন ছিল না। এবারের কার্ডটা খুললেই সবচেয়ে প্রথম যে 3টে শব্দ মুখে উঠে আসবে সেটা ওয়াও। কাগজ কেটে বানানো কয়েকটা হলদে ফুল, তার নিচে সাটা আছে লাল ভেলভেট। মনে হচ্ছে লাল রং তুলিতে হলুদ পেপারে ফুলের ছবি আঁকা, অথচ পুরোটাই কাগজ কেটে। ভিতরে লেখা আছে, আমি মুক্তিতে বিশ্বাস করি, চাইনি তোমার পলকে ধরা পড়ি, উত্তরের আশা করিনি তোমার কাছে, প্রস্তাবও দিইনি তোমাকে যেচে, তবে হাত বাড়ালেই পাবে ওপারে। দাঁড়িয়ে আছি তোমার অদূরে, নিজের উপরে বিশ্বাস রেখো, তুমি তো মৃত্যুহীনা, মৃত্যুঞ্জয়ী। চেষ্টা করো নিজ পরিশ্রমে, সাফল্য পড়বে তোমার প্রেমে। দাসত্বের আস্তাবল থেকে বেরিয়ে প্রথম দিনই ভালোবাসাকে আমি বিলিয়ে দিয়েছি তোমার চোখের আকাশে। তাই তো আমার ভয় নেই, সংশয় নেই, আমি তোমার প্রেমে হাসতে পারি মুক্ত বাতাসে। ঠোঁট দুটো ফুলিয়ে অভিমান করে মনে মনে বলল অমৃতা, সবই যদি মুক্ত, তবে এরকম নতুন বছরের শুভেচ্ছাপত্র দেওয়ারই বা কি প্রয়োজন ছিল? রাগে ছুঁড়ে ফেলতে গিয়েও ফেলতে পারল না। অজানা একটা যন্ত্রণাতে বুকের ভিতরটা চিনচিন করতে লাগলো অমৃতার। ও আজকাল বেশ বুঝতে পারে পুরনো প্রেমের উপন্যাসগুলো মিথ্যে ছিল না। আজকের জেনারেশন এরকম চিঠিপত্রের প্রেম নিয়ে যতই খিল্লি করুক, এই আবেগ, এই অনুভূতি ওকে কোনো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আসা প্রপোজাল দিতে পারে কি? 1 বছরের দীর্ঘ অপেক্ষাটাও যেন অস্থির আবেশে জড়ানো। তবুও যদি একবারের জন্য জানতে পারতো ছেলেটার নাম, দেখতে পেত এক ঝলক ওর মুখটা। নতুন ডায়েরিটাতে ওকে প্রপোজাল দেওয়া কিছু এক্সের নাম লিখে নিজের মনে কাটাকাটি করছিল অমৃতা। যদি বুঝতে পারে এই 4 বছর ধরে চিঠি দেওয়া প্রেমিকের নাম,
হঠাৎ করে অমিত এসে টেনে নিয়ে পড়তে লাগলো রুদ্রনীল, সন্দীপন, পঙ্কজ, শুভ্র, কমলেশ দা, শ্যামসুন্দর দা, রাজেশ দা, উত্তম দা। আরে উত্তম দা মানে আমাদের উত্তম তো। এসব কি রে অমু? অমৃতার আগে ফুঁসতে ফুঁসতে বলল, তুই দিবি ডায়েরিটা? তোকে অত জেনে কাজ নেই। অমিত হো হো করে হাসছে দেখে অসহ্য লাগছিল অমৃতার। নিজের মায়ের পেটের ভাইও যে এমন অবুঝ আর শয়তান হয় ওর জানা ছিল না। ডায়েরিটা অমিতের হাত থেকে কেড়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল অমৃতা। মাঝে 3টে বছর পেরিয়ে গেছে। অমৃতা গত কয়েক মাস হলো একটা বেসরকারি আর্কিটেক্ট কোম্পানিতে জয়েন করেছে। ওর সাথে যারা পড়তো তারা সকলেই ওর আগে কোথাও না কোথাও জব করতে চলে গেছে। একমাত্র ওই এতদিন ঘরে বসেছিল। ভিন রাজ্যে জব করতে যাওয়ার ইচ্ছেও ওর ছিল না, আর মেয়েকে বাইরে পাঠাবার তাগিদও শ্রমিক বাবুর ছিল না। এদিকে দেবলীনা দেবীও কিছুদিন ধরে বেশ উঠে পড়ে লেগেছিলেন মেয়ের বিয়ের জন্য। নিতান্তই নিরুপায় হয়ে এক প্রকার সিদ্ধান্তটা নিয়েছিল অমৃতা। কম স্যালারি, তবুও কাজের মধ্যে থাকলে যে মায়ের খিচখিচটা কম শুনতে হবে সেটা ভেবেই তখন মনে মনে স্বস্তি পেয়েছিল। কিন্তু এখন বুঝতে পারছে কত বড় ভুল কাজ ছিল ওই আর্কিটেক্ট কোম্পানিতে জয়েন করাটা। অমৃতা যার চোখের ইশারাতে একসময় কলেজের সিনিয়র থেকে জুনিয়র সবাই ত্রস্ত থাকতো, যার সৌন্দর্য নিয়ে ঈর্ষান্বিত ছিল কলেজের প্রতিটা মেয়ে, যার কাছে একটা হ্যাঁ শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতো কত ছেলে, তাকে কিনা তাদেরই ব্যাচমেটের আন্ডারে ধমক খেয়ে কাজ করতে হচ্ছে আজ। মাত্র 1 সপ্তাহে যা পাহাড় প্রমাণ চাপ এসে পড়েছে ওর উপরে, মনে হচ্ছে সব ছেড়ে সন্ন্যাস নিয়ে হিমালয় যাত্রা করবে। হিমালয়ের কথা ভাবতেই এই ঠান্ডাতে বেশি করে কাঁপুনি দিতে শুরু করলো অমৃতাকে। কার্ডিগানের উপরে চাদরটা ভালো করে গায়ে জড়িয়ে নিয়ে সুষমাকে ফোন করে নিজের যত রাগ আছে এক এক করে ঝাড়তে লাগলো অমৃতা। শালা 4 চোখা মেন্টাল একটা, ভাবে কি নিজেকে? টপার হয়েও তো কলেজের একদিকে পড়ে থাকতো, কেউ অ্যাটেনশন দিত না, সেই রাগটাই উগড়ে দিচ্ছে আর কি। যদি জানতাম রাতারাতি ওই 4 চোখাটা আমাদের কোম্পানির ম্যানেজার হয়ে আসবে, তাহলে শালা জীবনে জয়েন করতাম না ওই এসডি আর্কিটেক্টে। এর থেকে তো মায়ের কথা মতো কোনো একটা কাকুকে বিয়ে করে নিলেও ভালো থাকতাম। জানিস রাস্কেলটা আমাকে বলছে আপনি করে কথা বলতে, তিনি নাকি এখন সিনিয়র বস। সুষমা উত্তেজিত হয়ে বলল, হোল্ড অন, 4 চোখা মানে? সুবর্ণ তোদের কোম্পানিতে আছে, বলিসনি তো? মানে তোকে যে এত প্রেশার দিয়েছে সে আর কেউ নয়, আমাদের কলেজের টপার। ও মাই গড, আই কান্ট বিলিভ দ্যাট। অমৃতা আরো রেগে গিয়ে বলল, তোর তো ক্রাশ ছিল, বলবি শালা ঝান্ডু। এই সবে 1 উইক হলো সিইও পোস্টে ট্রান্সফার হয়ে এসেছে। জানিস এমন মেন্টাল আমাকে বলেছে একদিনের মধ্যে 3টে স্ট্রাকচারই ড্র করে নিয়ে যেতে, আর আগেরটার হোল ব্লুপ্রিন্ট চাই। ক্যান ইউ ইমাজিন, হি জাস্ট গেভ মি 24 আওয়ার্স টু ড্র অল দ্যাট। সুষমার তো তখনও ঘোর কাটেনি, সেটা ওর পরের কথাতেই বুঝতে পারলো অমৃতা। হ্যাঁ রে, সুবর্ণ এখনো চশমা পরে? ছেলেটা ওরকমই সেলফিশ টাইপ আছে বল। সেইবার আমি কত রিকোয়েস্ট করেছিলাম প্লেটগুলোর জন্য, বড় বড় জ্ঞান দিয়েছিল, শুধু তোকে জ্ঞান দিয়েছিল। ফাইনাল এক্সামের দিন কয়েক আগে আমি যখন ওর প্রজেক্টের ডিজাইনটা একবার দেখতে চেয়েছিলাম, মনে আছে কত কি বলেছিল? নিজের চেষ্টাতে অ্যাচিভ করার আলাদা আনন্দ আছে, কপি করে মহৎ উদ্দেশ্য সাধন হয় না। আরে ওই সেলফিস্টার কাছে আমি জীবনেও যেতাম না। তুই তো লাস্ট টাইম নিউ ইয়ারের কার্ডটা দেখে আবার বললি তুই নাকি এবার শিওর যে ওই কার্ডম্যানটা। দাঁতে দাঁত চেপে বলে যাচ্ছিল অমৃতা। সুষমাই ওকে থামিয়ে বলল, আরে তোর কার্ডম্যান লিখেছিল না, চেষ্টা করো নিজে পরিশ্রমে, সাফল্য পড়বে তোমার প্রেমে। তাই তো আমি, আরে অমন 4 চোখা কার্ডম্যান হলেও আমি ঘর থেকে দূর করতাম। কি মেজাজ, আমাকে ধমক দেয়। আগের সঞ্জীব স্যার কত ভালো ছিলেন, কখনো আমাকে এরকম ভাবে প্রেশারাইজ করেননি। আর এই ঝান্ডু শালা ব্যাচমেট হয়ে, তাহলে এবার কি ভেবেছিস? কয়েক সেকেন্ড চুপ থেকে অমৃতা বলল, কি আর ভাববো, মা যদি বিয়ের তাড়া না দিত তো শালা রেজিগনেশন মুখে ছুড়ে দিয়ে ঘরেই বসে থাকতাম। জীবনটা হেল হয়ে গেছে পুরো। অমৃতাকে সান্ত্বনা দিতেই সুষমা বলল, আরে অত চাপ নিস না, আজই তো লাস্ট নাইট, কাল 1 জানুয়ারি, তোর কার্ডম্যানের আবার আসার টাইম হয়ে গেল। অমৃতা বিরক্তির স্বরে বলল, ধুৎ তোর, মালটার সারা বছর তো ঠিকই দেখতে পাই না, আমার জীবনটা যে দিন দিন বাঁশ বাগান হয়ে উঠছে সে খবর কি আর আছে তার কাছে? এখন তো মনে হচ্ছে উত্তম দা, শুভ্র, পঙ্কজ ওদেরই কারো প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিলে এতদিনে লাইফটা সেটেল হয়ে যেত। নিদেন পক্ষে শ্যামসুন্দর দাও। হো হো করে হাসতে লাগলো সুষমা, বলল, শেষে কিনা শ্যামসুন্দর দা, সেই আঙ্কেলকে বাজারের ব্যাগ বইয়ে দেওয়া কেসটা? হ্যাঁ তুই ফুর্তিই কর, দিব্যি তো অনিন্দদার মতো শান্তশিষ্ট ছেলের গলায় ঝুলে পড়েছিস।
দুজনের একই অফিসে জব, তোর আর চাপ কি বস? সুষমা আবার হেসে বলল, শোন শোন, তুই বরং এক কাজ কর, ওই চার চোখা মালটাকে পটিয়ে ফেল। ছেলেটা অনিন্দর মতোই শান্ত, আর বিয়ে করলে তোদেরও একই অফিসে হয়ে যাবে। বস যদি হয় হাজবেন্ড, তবে সেই দেখবি তোর কথাতে উঠবস করছে। জোর গলায় চেঁচিয়ে অমৃতা বলল, সুমি, তোর গলা টিপে খুন করে জেলে যাব আমি। অমৃতার মা পাশের ঘর থেকে শুনতে পেয়ে বললেন, কি হলো রে ওমু, তোরা আবার ফোনে ঝগড়া করছিস? অমৃতার মনে হচ্ছিল ওর চারপাশের সবকটা মানুষকে খুন করে ও নিজেও ঝুলে যাবে। ফোনের ওপাশ থেকে সুষমা বেশ শান্ত স্বরে অমৃতাকে আরেকটু রাগাতে বলল, দেখ সুপর্ণ আমার ফার্স্ট ক্রাশ ছিল, তোর সাথে বিয়ে হলে আমার সাথেও মাঝে মাঝে দেখাটা হবে। আর তাছাড়া, ফোনটা কেটে দেওয়ার আগে অমৃতা আরো জোরে চেঁচিয়ে বলল, মরতে পারিস না তুই? মরে যা, মরে যা, এখনই মরে যা। কলটা কেটেই মায়ের চেঁচানোটা কানে গেল, নতুন বছর আসছে, তুই কাকে এত গাল দিচ্ছিস সমু? অমৃতার খেয়াল হলো ক্যালেন্ডারের দিকে। আজই তো 31 ডিসেম্বর। গত কয়েক বছর ধরে ও এই দিনটা কত অপেক্ষা, কত উত্তেজনায় কাটিয়েছে। আর আজ কিনা ওই চার চোখা শয়তানটার জন্য ওকে এরকম বিশ্রী মুডে রাত জেগে স্ট্রাকচার তৈরি করতে হবে। কান্না পাচ্ছিল অমৃতার। চোখের জলটা মুছে নিয়ে আর্ট পেপারটা মেলবার আগে আরও একবার ডাকবাক্সটা চেক করলো। না, এখনও কার্ডম্যানের চিঠি আসেনি। আর এলেই বাকি একটা কার্ডই তো শুধু দিয়ে যাবেন তিনি। বাকি ওর এই শোচনীয় অবস্থা তো ওকে নিজেকেই অতিক্রম করতে হবে। নিউ ইয়ার সেলিব্রেশন ভুলে রাত জাগা চোখে কাজ করতেই ব্যস্ত ছিল অমৃতা। মাঝে মাঝে শুধু দোষ দিচ্ছিল নিজের ভাগ্যকে। কলেজে পড়ার সময় এত পরিশ্রম করলে নিশ্চিত ওই আর চার চোখার জায়গাতে থাকতো, আর নাকে দড়ি দিয়ে খাটাতো ওই সেলফিশ ছেলেটাকে। একবার ভাবছে জবটা ছেড়ে দেবে, পরক্ষণেই মনে পড়ছে মায়ের 24 ঘন্টার সে মুখস্থ ডায়লগ। বিনির পিসি এই বলছে, তোর বড় মাসি ওই বলছে, সুষমারও বিয়ে হয়ে গেল। না, এইগুলো শুনে পাগল হওয়ার চেয়েও ঢের ভালো আছে। বারান্দাতে বসে নতুন বছরের সূর্যের আলো গায়ে মেখে আজ কাজ করছিল অমৃতা। যদি সেই কার্ডম্যানকে চোখের দেখাও দেখতে পায় একবার। যদিও অমৃতা নিজেও জানে আশা কম, এতগুলো বছরে এত রকম পরিকল্পনা করেও কখনো দেখতে পায়নি তাকে। ঘড়ির কাঁটা দুপুর 12টা ছাড়িয়ে বিকেলের দিকে যেতেই কপালে চিন্তার ভাঁজ পড়ল অমৃতার। মাঝে বার তিনেক লেটার বক্স খুলে দেখেও এসেছে। 7 বছর ধরে কখনো এত দেরি তো হয়নি ওর কার্ড পেতে। তবে কি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গেছে? বুকের ভিতরটা কেঁপে উঠল অমৃতার। এরকমটা ওর কার্ডম্যান কিছুতেই করতে পারে না। সেই কখন কলেজের ফার্স্ট ইয়ার থেকেও নতুন বছরের গ্রিটিংস কার্ড আর কবিতা উপহার পেয়ে আসছে। হয়তো তাকে দেখেনি, হয়তো তার কোনো দাবিও ছিল না, কিন্তু যেটা ছিল সেটা অদেখা বিশ্বাস, একটা অদ্ভুত অধিকার বোধ। মনের ভিতরের যন্ত্রণাটা বারে বারে ওর গলার কাছে দলা পাকিয়ে আসছিল। বুকের মধ্যে যে কি ভীষণ উতাল পাতাল চলছিল ভালোই টের পাচ্ছিল অমৃতা। শেষ স্ট্রাকচারটা আঁকবার সময় চোখ দুটো বেশ কয়েকবার মুছল। সন্ধ্যের আবছায়া অন্ধকারে ওর চোখ গেল বাগানের ওপাশের গ্রিলটার দিকে। কেউ যেন এসেছে ওখানে। তবে কি কার্ডম্যান? বুকের মধ্যে ধুকপুকানিটা যেই না বেড়ে উঠেছে অমৃতার, অমনি সেটা মিয়ে গেল চার চোখা বসকে দেখে। বসের সাথে অফিসের আরও একজন স্টাফ আছে, মানে ব্যাপারটা কি? এতক্ষণে খেয়াল হলো মোবাইলটা তো ও কালকে সুষমার উপরে রাগ করে সুইচ অফ করে দিয়েছিল। তাহলে কি ওকে না পেয়েই ওর বাড়িতে হামলা করেছে? মানে এবারে বাড়িতে বাবা মা আর ওর দাদার সামনেই সুপর্ণের কাছে ঝাড় খেতে হবে। মনে মনে প্রস্তুতি নিতে শুরু করলো, এখনই ডাক আসবে বাবা বা মায়ের কাছ থেকে। কমপ্লিট স্ট্রাকচার দুটোতে আরেকবার চোখ বুলিয়ে নিয়ে ইনকমপ্লিট স্ট্রাকচারটা যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করতে ব্যস্ত হয়ে গেল অমৃতা। হয়তো কাজটা সেরে ফেলেছে দেখলে সুপর্ণের কাছে কিছু কম ধমক খাবে। একটু পরেই সৌমিক বাবু ডাকতে এলেন। সুপর্ণ এসেছে, তুই এখানে বসে আছিস অথচ দেখতে পাসনি, নিচে চল। কিছুক্ষণ হাঁ করে বাবার মুখের দিকে তাকিয়ে রইল অমৃতা। সুপর্ণকে ওর বাবা মা কি করে চিনল সেটা মাথার উপরে অনেক চাপ দিয়েও এই মুহূর্তে বের করতে পারল না। মনে মনে ভাবল, ওদের কলেজের ট্রেড টপার ছিল তো, ওই কখনো বলেছিল, হতে পারে কোথাও পরিচয়ও করিয়ে দিয়েছিল। অমৃতা চুপচাপ নিচে যেতেই দেবলীনা দেবী উঠে বললেন, এই তো এসে গেছে, কথা বল তোরা। অমৃতা অবাক হয়ে দেখল ওদের অফিসের স্টাফ।
নির্মাল্যদা সৌমিকবাবুর সাথে দিব্যি গল্প করছেন। সৌমিকবাবুই বলে উঠলেন, তুই বলিসনি তো সুপর্ণ তোদের অফিসে নতুন সিও হয়ে এসেছে? মুখ দিয়ে কথাই বেরোচ্ছিল না অমৃতার। কোনো রকমে বলল, হ্যাঁ মানে বলা হয়নি তোমাদের, এই 1 সপ্তাহ হলো। পাশ থেকে সুপর্ণ বলল, 12 দিন, 18তে জয়েন করেছি। অমৃতা একটা ঢোক গিলে বলল, স্ট্রাকচারগুলো রেডি হয়ে গেছে, দেখে নিবি, মানে সরি, দেখে নিলে ভালো হয়। অমিত এসে সোফাতে ধপ করে বসে দাঁত বার করে হাসতে লাগলো। অমৃতার গা জ্বলে যাচ্ছিল ওর ভেগ দেখে। মনে মনে বলছিল, তোর মতো সরকারি অফিসের কাজ তো আর নয়, আমার মতো বেসরকারি অফিস, আর এরকম খারুস একটা বস জুটলে বুঝতিস। অবশ্য অমৃতার কিছু বলার আগে অমিত বলল, তুই কিন্তু পেরেছিস, মানে তুই পারবি, বুঝলি তো? এমন ডোজ দিয়েছিস, রাতারাতি ফাঁকিবাজ থেকে রাত জাগতে শুরু করেছে। অমৃতা বুঝতে পারলো কথাটা ওকে নয়, সুপর্ণকে বলছে অমিত। মানে ওর উপর যে প্রেশার দিয়েছে সুপর্ণ, সেটা পুরোপুরিভাবে পরিকল্পনা মাফিক। এমনকি অমিত সব জানে। কে বলবে মায়ের পেটের ভাই এমন শত্রু হয়? আর এজন্য মা তুলে গালি দিতেও তো পারে না অমৃতা। রাগে হাত পা জ্বালা করছিল অমৃতার, দাঁতে দাঁত চেপে ফুঁসছিল। সুপর্ণই হেসে বলল, চল তোর ঘরটা ঘুরিয়ে দেখাবি। এত বছর এখানে ছিলাম যখন, তখন তো আর কোনোদিন ঘরে নিয়ে আসিসনি, আজ দেখ নিজেই চলে এলাম। অমৃতা কোনো কথা না বলে চুপচাপ উঠে গেল। সুপর্ণ ওর পিছনে পিছনে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলল, তারপরে বল। নিজের কাজ নিজে করার মধ্যে আনন্দ আছে না? অমৃতার ইচ্ছে করছিল একটা ঘুষি সজোরে সুপর্ণর নাকে মেরে বলতে, এটাতেই সবচেয়ে বেশি আনন্দ আছে। অবশ্য বসের নাকে ঘুষি মারার সাহস হলো না। শুধু মাথাটা হেলিয়ে বলল, হ্যাঁ ভালোই, অতটাও হার্ড নয়। গুড। তো ফোনটা সুইচ অফ কেন? কনসেন্ট্রেট করার জন্য? একটা ঢোক গিলে অমৃতা বলল, না আসলে কাজের চাপে খেয়াল ছিল না। অমৃতা বেশ লক্ষ্য করছিল সুপর্ণ যেন ওর রুমটাতে গিয়ে কথা বলতে বলতে কিছু খোঁজার চেষ্টা করছে। তারপরে বল, কেমন চলছে জীবন? অমৃতা অবাক হয়ে বলল, মানে মানে আর কি, এই তোর লাইফ কেমন কাটছে? বেশ অদ্ভুত লাগছিল অমৃতার, এরকম কেজো একটা ছেলে ওর ঘরে ওর জীবন কেমন কাটছে তার খবর নিতে এসেছে নিজের সময় নষ্ট করে। ধীর স্বরে উত্তর দিল অমৃতা, ঠিকঠাকই কাটছে, কিন্তু তুই, মানে আপনি এসব কেন জিজ্ঞেস করছেন? ঘরের মধ্যে হালকা সাদা একটা আলো জ্বলছিল, বড় লাইটটা বন্ধ ছিল। তার মধ্যে সুপর্ণর চোখ দুটো ঘুরপাক খাচ্ছিল অমৃতার পড়া টেবিল থেকে বইয়ের তাক, আলমারি, সব জায়গায়। এবার হঠাৎ করে সেই দুটো কেন্দ্রীভূত হয়ে গেল অমৃতার চোখে। বলল, আচ্ছা, এই তুই বা আপনিটা পাল্টে যদি আমাদের সম্পর্কটা তুমিতে নিয়ে আসা যায় কেমন হয়? অমৃতার চোখ দুটোই বলে দিচ্ছিল যে কোনো মুহূর্তে সুপর্ণর পিঠে কিল চড় পড়তে পারে। সেই মতোই নিজেকে বাঁচিয়ে সুপর্ণ আবার বলল, না মানে দেখ, আমি তো তোর সাথে পড়তাম, তবে আমাদের কথা তো বিশেষ কখনো হয়নি। আর এখন যেহেতু অফিসে আমি সিনিয়র, তাই একটা তো রেসপেক্ট আশা করা যায়। আপনিটা তোর কাছেও বলা কঠিন, আর আমার কাছেও, তাই বলছিলাম। অমৃতা গম্ভীর স্বরে বলল, ঠিক আছে, তাই হবে। আর কিছু বলবে? ইতস্তত করে সুপর্ণ জিজ্ঞেস করলো, কবিতা ভালো লাগে? কাব্য? অমৃতা কয়েক মুহূর্ত স্থির দাঁড়িয়ে থেকে বলল, কাব্য? কেন, তোমার অফিসে কি সেটা জানাও প্রয়োজন? একটা দীর্ঘশ্বাস ফেলে সুপর্ণ বলল, কার্ডম্যানের পরিবর্তে এবার যদি আমিই লিখে দিয়ে যেতাম, মানে সামনাসামনি, মৃত্যুহীনা নারীকে উদ্দেশ্য করেই কয়েকটা লাইন, তোমার পরশে আমি পেয়েছি সঞ্জীবনীর ছোঁয়া, তোমার মধ্যে ছড়িয়ে আছে মৃত্যুঞ্জয়ী মায়া। তোতলিয়ে অমৃতা বলল, তুই, মানে আপনি, মানে তুমি, কিন্তু কি করে জানলে কার্ডম্যান মানে? সুবর্ণ ভয়ে ভয়ে উত্তর দিল, তোমাকে ভালো লাগতো, কিন্তু তোমার আলসেমিকে নয়, নিজের কাজ অন্যকে দিয়ে করাতে আমার ভালো লাগতো না কোনো দিনই। তাই ভালোবাসার মানুষটার জন্য কার্ডও প্রতি বছর নিজেই তৈরি করতাম, আনকোড়া হাতে কবিতাটাও নিজের মতোই লিখতাম। দাবি সেদিনও ছিল না, আজও নেই। আসলে তোমার সামনে প্রতিদিন এত এত প্রপোজাল আসতে আর ফিরে যেতে দেখতাম যে। অমৃতা সবটা বুঝতে পারতেই রাগে ওর নাকটা লাল হয়ে উঠল। মেজাজ দেখিয়ে বলল, তাই সাহস হয়নি তো ভীরুর মতো চুপি চুপি নতুন বছর এলে ডাক বাক্সে কার্ড গলিয়ে দিয়ে পালিয়ে যেতে, তাই না? একবারও ভাবনি বাবার হাতে পড়লে কি হবে? সুপর্ণ হেসে বলল, শ্যামসুন্দরদা কাকুর বাজারের ব্যাগ বইবার পরে যখন কাকুকে তোমার ঘনিষ্ঠ বন্ধু বলে পরিচয় দিয়েছিল, তখন আমি কাছেই ছিলাম। রাখতে দেখিনি কাকুকে, বুঝতে পেরেছিলাম তোমাকে উনি কতটা বিশ্বাস করেন, আর সে বিশ্বাসের উপরে ভরসা রেখে কার্ড দিয়েছিলাম। জানতাম কাকুর হাতে
পড়লেও উনি রাগ করবেন না, বরং তোমাকে ডেকে দিয়ে দেবেন। আর যদি সাহসের কথা বলো তো সাহস সেদিনও ছিল, আজও আছে। শুধু ওই অনেকের ভালোবাসা দেখানোর ভিড়ে লাইন দিতে চাইনি, তাই মুক্ত করে দিয়েছিলাম আমার ভালোবাসা, দাবিও করিনি, প্রস্তাবও রাখিনি। একটা কথা দিয়েছিলাম, সময় হলে কোনো একদিন সামনে আসব। আজ সেই কথা রাখতেই তোমার সামনে পরিচয় দিলাম। অমৃতার ভীষণ রাগ হচ্ছিল, আর তার থেকে বেশি অভিমান। এই ছেলেটা ওকে এত বছর ধরে অদ্ভুত অপেক্ষায় রেখেছিল। সুষমা তো একে এতবার সন্দেহের তালিকাতে রেখেছে, তবুও ধরতে পারিনি। অভিমানী স্বরে অমৃতা বলল, কি ভাবো নিজেকে? এক্সামের আগে সামান্য একটা হেল্প চাইতে গেছিলাম, সেদিনও তো ফিরিয়ে দিয়েছিলে। এটাকে তুমি ভালোবাসা বলো? স্বার্থপর তুমি, শুধুই স্বার্থপর। সুপর্ণ শান্ত স্বরে উত্তর দিল, তুমি আমাকে এখনো চিনতে পারোনি। আমার কাছে ভালোবাসা মানে নির্ভরশীল করে দেওয়া নয়, ভালোবাসা মানে স্বাবলম্বী করে তোলা, নিজের ডানায় ভর করে আকাশে উড়তে শেখানো, স্বাধীনতার স্বাদ আস্বাদন করা। ঠিক যেইভাবে কাকু কখনো কোনো কাজে তোমাকে বাধা দেননি, স্বাধীনভাবে চলতে দিয়েছেন, কারণ উনি তোমাকে ভালোবাসেন। ভালোবাসার আরেক নাম যে বিশ্বাস। উনি তোমাকে বিশ্বাস করতেন বলেই না তুমি কখনো রিলেশনে যাওয়ার আগে ওনার কথা ভেবেছো, ওনার বিশ্বাসকে মর্যাদা দিয়েছো। বিষয়টা কিন্তু একই অমু। আমি কখনো চাইনি তুমি আমাকে ভালোবাসার পরে আমাদের মধ্যে কোনো বিনিময়ের সম্পর্ক গড়ে উঠুক। আমি ট্রেড টপার, তোমাকে সাহায্য করব, তার বিনিময়ে থাকবে তোমার সৌন্দর্য। তুমি ভালোবাসবে ততদিন যতদিন আমার সাহায্য লাগবে, তারপরে আর 5টা কলেজ প্রেমের মতো স্বার্থ শেষ, ভালোবাসাও শেষ। না অমু, এটা ঠিক নয়। তার চেয়ে ভালোবাসাকে নিজের সম্পর্ক নিয়ে বাঁচতে দিতে চেয়েছিলাম। কোনো আশা ছাড়া খোলা বাতাসে শ্বাস নিয়ে প্রতি বছর তোমার জন্য ভেবেছি, লিখেছি, কার্ড দিয়েছি। আজও তো তোমার উপরে কোনো অধিকার দেখাচ্ছি না। অমৃতার চোখ দুটো ভরে আসছিল। এতদিনে ওর সৌন্দর্যে মোহিত হয়ে কয়েক শত ছেলে ওকে প্রপোজাল দিয়েছে, কিন্তু এরকম ব্যাখ্যা, এরকম ভাবনা, এরকম ধৈর্য, অনুভূতি যে ওর নিজেও কখনো ভাবেনি। সুপর্ণ আবার বলল, তুমি সুন্দরী, যথেষ্ট বুদ্ধিমতী, এই পৃথিবীর সবকিছু শ্রেষ্ঠ পাওয়ার অধিকার তোমার আছে, কিন্তু আমিও নিজেকে এই প্রকার হীন ভাবি না যে তোমার পায়ে লুটিয়ে পড়তে পারবো। ভালোবাসায় সৌন্দর্যের সাথে সাফল্যের সওদা হয় না অমু। ভালোবাসা তো শুধুই একটা অনুভূতির নাম, অপেক্ষার নাম। কখনো সে অনুভূতি আমার জন্য তৈরি হলে ডেকে নিও। আমি তোমার অলক্ষ্যে থাকলেও জানবে কাছেই আছি। সুপর্ণ ওর কথা শেষ করে পিছনে ঘুরতেই ব্যাকুল হয়ে অমৃতা বলল, 7 বছর। 7 বছরে কি পর্যাপ্ত নয় সুপর্ণ? আর কত অপেক্ষা করাবে তুমি? সুপর্ণ আবার অমৃতার চোখে চোখ রেখে সোজাসুজি দাঁড়ালো। অমৃতার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। ও বলে যাচ্ছে, প্রতি বছর শুধু তোমার আসার জন্য, তোমার কার্ড হাতে পাওয়ার জন্য, তোমাকে ভুল করেও এক ঝলক দেখতে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থেকেছি। তোমার এক একটা কার্ড, কবিতা বারে বারে ছুঁয়ে তোমায় অনুভব করার চেষ্টা করেছি। তোমার কথা ভেবে, তুমি পাশেই আছো মনে করে মন খারাপের দিনে নিজেকে প্রেরণা দিয়েছি। এসবকে কি তুমি ভালোবাসা বলবে না? এই অনুভূতিগুলোর কি কোনো মূল্য নেই? সুপর্ণর মাথাটা নেড়ে ছলছলে চোখে দুহাত অমৃতার দিকে বাড়িয়ে দিয়ে বলল, অমিতা ঠিকই বলেছিল, তুমি উপর থেকে রুক্ষভাষী। কাব্য ছাড়াও আবেগ কোথায় থাকে জানো অমু? চোখের ভাষায়। আর তোমার চোখে আমি দেখতে পাচ্ছি। আর কিছু বলবার আগেই অমৃতা ছুটে এসে ওকে জড়িয়ে ধরে বলল, আমার 7 বছরের তপস্যা পূর্ণ হলো সুপর্ণ। আমি ভালোবাসি, অনেক ভালোবাসি তোমাকে। শুধু নতুন বছর নয়, জীবনের প্রতিটা বছর, প্রতিটা মাস, দিন, ঘন্টা, মিনিটের মুহূর্তে এভাবেই সাথে চাই তোমাকে। সুপর্ণ অমৃতার কানের কাছে ফিসফিস করে বলল, এবার তবে তোমায় শোনাবো প্রথম দেখার গল্প। নতুন বছরে নতুন জীবন শুরু হতে বাকি অল্প। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।